সবাইকে স্বাগত রাতের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভারতে গিয়ে 6 দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম কলকাতায় খুন হয়েছেন। একটি বাসা থেকে হত্যার আলামত পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, তবে মরদেহ মেলেনি। কয়েক বাংলাদেশি পরিকল্পিতভাবে তাকে খুন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। শেরবাংলা থানায় হত্যা মামলা করেছেন এমপির মেয়ে। ভিসা পাওয়ার পর এবার হজ যাত্রীদের উড়োজাহাজের টিকিট না কাটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অন্তত 8টি হজ এজেন্সি হজ যাত্রীদের উড়োজাহাজের টিকিট কাটেনি এখনো, ফলে অনিশ্চিত প্রায় 15,000 যাত্রীর হজে যাওয়া। কালকের মধ্যে এজেন্সিগুলোকে সবার টিকিট নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। মাথাপিছু গড় আয় বৃদ্ধির তথ্য দেশের সব মানুষের আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে না। এই সূচক উল্টো আয় বৈষম্যের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। উচ্চবিত্তের সম্পদ বৃদ্ধির কারণে মাথাপিছু গড় আয় বেড়েছে, কিন্তু নিম্নবিত্তের অবস্থা খুব একটা উন্নতি হয়নি, এমন মত দিয়ে বৈষম্য কমানোর তাগিদ দিয়েছেন তারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে 6 দিন নিখোঁজ থাকার পর জানা গেল কলকাতায় খুন হয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন কয়েক বাংলাদেশি পরিকল্পিতভাবে তাকে খুন করেছেন। সন্দেহভাজন 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। গত 12ই মে চিকিৎসার জন্য দর্শনা গেদে সীমান্ত হয়ে ভারতে যান পরপর 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। আজ সকালে জানা যায় কলকাতার নিউ টাউন এলাকার একটি বাসায় খুন হয়েছেন তিনি। এই ঘটনা জানার পরপরই পুলিশের মহাপরিদর্শক ডিবি প্রধান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভারতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আনোয়ারুল আজিমকে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে। এদিকে মৃত্যুর খবর শুনে ডিবি অফিসে ছুটে যান আনোয়ারুল আজিমের মেয়ে মুনতারিন ফেরদৌস। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। যাদের ধরা হচ্ছে বা ধরা হয়েছে তাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। ডিবি প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান এই ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা সুষ্ঠু বিচারের জন্য সবকিছু করা হবে। পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। আর্থিক নাকি কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানতে কলকাতা পুলিশের সাথে সমন্বয় করে তদন্তের কথাও জানান ডিবি প্রধান। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা থানায় হত্যা মামলা করেছেন এমপির মেয়ে। কলকাতার নামি এলাকার একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করে তার মরদেহ খণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কলকাতা পুলিশ। সেখানকার ফ্ল্যাটে রক্তের দাগ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। চলছে অন্যান্য আলামত সংগ্রহ। আরও জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি।
12ই মে সন্ধ্যা 7টার দিকে কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরানগর থানার মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান আনোয়ারুল আজিম। দুইজনের পারিবারিক সম্পর্ক 25 বছরের। 13ই মে বেলা 2টার দিকে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন আজিম। ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি লাল গাড়িতে ওঠেন। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তার সাথে আরও 2 ব্যক্তি ছিলেন। 3 জন একই সাথে গাড়িতে উঠে যান। পরে গোপালকে আনার জানান চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন তিনি। পরিবার জানায় কলকাতা যাওয়ার পর কয়েক দফায় তার ব্যক্তিগত সহকারী এবং পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও গত 16ই মের পর থেকে বন্ধ হয়ে যায় এই সংসদ সদস্যের ফোন। তার পরিবারের দেয়া তথ্য অনুযায়ী সবশেষ 16ই মে সকাল 8:45টার দিকে তার ফোন থেকে ব্যক্তিগত সহকারীর ফোনে কল আসে, যা ওই মুহূর্তে ধরতে পারেননি তার সহকারী আব্দুর রউফ। কোনোভাবেই আনোয়ারুল আজিমের খোঁজ না পেয়ে 18ই মে কলকাতার বরানগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেন। কলকাতা পুলিশ আটক করে সবশেষ তাকে বহন করা গাড়ির চালককে। তারই দেয়া তথ্যে তারা খুঁজে পায় বিধাননগরের নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের ঠিকানা। সেখানে জানা যায় তার সাথে আরও 5-6 জন ছিলেন সেদিন, যাদের বেশ কয়েকজন ফেরত এসেছেন বাংলাদেশে। নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাট নম্বর ভিউ 56-তে তাকে হত্যার আলামত খুঁজে পায়। কলকাতা পুলিশ ও তাদের ফরেনসিক বিভাগ ফ্ল্যাটটি থেকে আলামত সংগ্রহ করে সেটি সিলগালা করে দিয়েছে। 20 তারিখে আমরা থ্রু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। মিস্টার সন্দীপ রায় আছেন, উনি চাকরি করেন এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টে। উনি এটা ফ্ল্যাটটা ভাড়াতে দিয়েছিলেন। আখতারুজ্জামান। উনি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান? আখতারুজ্জামান উনি ইউএস ন্যাশনাল। বলা হচ্ছে সংসদ সদস্য আনারের এই হত্যাকাণ্ডে 6 জন জড়িত, যাদের একজন এখনো ভারতে আছেন। মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারের জন্ম 3রা জানুয়ারি 1968 সালে। পেশায় ব্যবসায়ী এই এমপি বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 3য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, স্বর্ণ চোরাচালান, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগে মামলা ছিল বেশ কয়েকটি। আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও 1996 সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। নির্বাচিত হন 2014 সালে প্রথম সংসদ সদস্য হিসেবে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে চলছে শোকের মাতম। আত্মীয় স্বজন সহ প্রতিবেশী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন তার বাড়িতে। ডেস্ক রিপোর্ট। সকাল 9:30টার দিকে আনোয়ারুল আজিমের মৃত্যুর সংবাদ পৌঁছায় তার নির্বাচনী এলাকা কালীগঞ্জে। এর পরপরই শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন তার বাড়ির সামনে। প্রিয় নেতার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। উনি গেছিলেন চিকিৎসার জন্য। উনি চিকিৎসা শেষে হয়তো যে হত্যাটি সংঘটিত হয়েছে এরা পূর্ব পরিকল্পিত। তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে অবশ্যই যে আনোয়ারুল আজিম আনার এমপি মহোদয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যা মোটিভ উদ্ঘাটন হবে এবং তাদেরকে আইন আমলে এনে তার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে। আজিমের বাড়িতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরাও। এদিকে আজিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই শহরেও নেমেছে নিস্তব্ধতা। সড়কে লোক চলাচল কমে গেছে, তার অফিস কক্ষ রয়েছে তালাবদ্ধ। রাজনৈতিক কার্যালয়ে ভিড় জমিয়েছে নেতাকর্মীরা। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন আনোয়ারুল আজিমের ভারত যাওয়া এবং নিখোঁজ সবকিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় এক সভা শেষে কথা বলেন। এমপি তো যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান।
কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। আনোয়ারুল আজিমের হত্যার সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা আছে কিনা সে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব। সকালে নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। ভিসার পর এবার হজ যাত্রীদের উড়োজাহাজের টিকিট নিয়ে গাফিলতি করছে অন্তত 8টি হজ এজেন্সি। এখনো হয়নি অন্তত 15,000 হজ যাত্রীর টিকিট। কালকের মধ্যে এজেন্সিগুলো সব হজ যাত্রীর টিকিট নিশ্চিতের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বারবার তাগাদা ও শোকজের পর প্রায় সব হজযাত্রীর ভিসার কাজ শেষ করেছে হজ এজেন্সিগুলো, যদিও এখনো প্রায় 900 জনের ভিসা হয়নি। যারা ভিসা পেয়েছেন এবার তাদের উড়োজাহাজের টিকিট কাটা নিয়ে তালবাহানা করছে কিছু হজ এজেন্সি। এখনো টিকিট নিশ্চিত হয়নি অন্তত 15,000 জনের। এর মধ্যে 8টি এজেন্সি তাদের কোনো হজযাত্রীরই টিকিট কাটেনি। বৃহস্পতিবারের মধ্যে এজেন্সিগুলোকে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এটা আমাদের নজরে এসছে বলেই যে আমি বললাম যে আমাদের 8টি এজেন্সির বিষয়ে, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি এবং এই বিষয়টি ব্যাংকগুলো বা এজেন্সিগুলোর যেই এইখান থেকে কোনো টাকা সরানো বা যে বিষয় হোক ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে সব হজযাত্রী যেতে পারবেন। টিকিট নিশ্চিতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। হজের ব্যবস্থাপনার মূল সমস্যাটি কিন্তু আমরা কেউই এখনো হাত দিচ্ছি না, সেটা হলো বাড়ির সাথে টিকিটের মিল থাকতে হবে। দাবি ছিল যে আমাদেরকে আগে টিকিট দিয়ে দেন, আমরা পরে সে মোতাবেক বাড়ি ভাড়া করি মক্কা মদিনায়। এটা যেহেতু পারে নাই আপনার কর্তৃপক্ষ, আমাদের তো উপায় নাই, তখন এজেন্সিগুলো আগে বাড়ি ভাড়া করে আসছে। এখন সে তার বাড়ি ভাড়া যে দিন থেকে শুরু সেদিন থেকে সে টিকিট চাইবে, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে হয়তো সর্বক্ষেত্রে নাও মিলতে পারে। তো যাই হোক, এগুলি নিয়ে আমরা কাজ করছি। হজযাত্রার 2 সপ্তাহে সৌদি পৌঁছেছেন প্রায় 37,000 জন। যাওয়ার অপেক্ষায় রয়েছেন অন্তত 48,000 হজযাত্রী। 12ই জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হল বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয় সমবেত প্রার্থনা এবং নানা আনুষ্ঠানিকতা। মানবজাতির সামগ্রিক শান্তি এবং মঙ্গল কামনায় হয়েছে বিশেষ প্রার্থনা। অন্ন আর পানীয় সাজিয়ে বুদ্ধের বোধি লাভে স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষতলে চলে পূজা। পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ এবং সূত্র শ্রবণের পাশাপাশি চলে সমবেত প্রার্থনা এবং ধর্মীয় আলোচনায় বুদ্ধের জীবন দর্শন তুলে ধরেন ভিক্ষুরা। অনুষ্ঠিত হয় পিণ্ডদান। দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ এবং শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা এবং আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আরও বলেন, মানুষের কল্যাণের জন্যই ধর্ম যুদ্ধবিগ্রহ এবং বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থসামাজিক খাতে। কঠিন এ সময়ে রাষ্ট্রপতি সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মাথাপিছু আয় বৃদ্ধির তথ্য দেশের সকল শ্রেণী পেশার মানুষের আর্থিক অবস্থাকে প্রতিফলিত করে না। উল্টো এই সূচক আয় বৈষম্যের বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ফাতিমাতুজ জোহরার রিপোর্টে দেখুন বিস্তারিত। বছর 6 আগে 70 লাখ টাকা পুঁজি দিয়ে গাড়ি যন্ত্রাংশের এই ব্যবসা শুরু করেছিলেন রুবেল আহমেদ। রাজধানীর মিরপুরে তার দোকানের বিক্রি ভালোই চলছিল। তবে বছর খানিক হলো ব্যবসা নেমেছে অর্ধেকে। 6 কর্মচারীর বেতন, দোকান ভাড়া আর আনুষঙ্গিক খরচ মিটিয়ে যতটুকু আয় নিজের জন্য থাকে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। প্রতি মাসে যা সেল হইতো তার চাইতে মনে করেন যে 3 ভাগের 1.5 ভাগ
এক ভাগ কমে গেছে। ইনকাম যেরকম হবে ওরকমই খরচ করব, কিন্তু ইনকাম মানে খরচটা ঠিকই রয়েছে, কিন্তু ইনকামটা আমাদের ওইভাবে নেই, আগের মতো নেই। ব্যক্তি রুবেল আহমেদের আয় আগের বছরের থেকে কমে গেলেও দেশের সার্বিক হিসেবে তার আয় এই সময় বেড়েছে $35 বা ৩,৮৪৮ টাকা। কেননা পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু গড় বার্ষিক আয় দাঁড়িয়েছে $2,784। আগের বছর যা ছিল $2,749। গড়ের ভেতরে অনেক ধরনের বড় বৈষম্য লুক্কায়িত আছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে নিম্ন আয়ের মানুষ যারা বা যারা শ্রমিক, তাদের অংশটা জিডিপিতে ক্রমান্বয়ে তুলনামূলকভাবে কমছে, আর যারা নাকি বেশি আয়ের মানুষ, যাদের সম্পদ আছে এবং সম্পদের উপরে রিটার্নটাও অনেক বেশি, তাদের অংশটা কিন্তু বাড়ছে। এই যে একটা বিভাজন আয়ের দিক থেকে, এটা কিন্তু আমাদের দেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা নেতিবাচক ভূমিকা রাখবে। বৈষম্যের এই চিত্র স্পষ্ট হয় আরও বেশ কিছু হিসেবে। গেল এক বছর ধরে দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে গড়ে 9.5% হারে, যদিও একই সময়ে মজুরি বৃদ্ধির হার আছে গড়ে 7.8% মতো। অর্থাৎ ব্যয়ের থেকে আয় কম হচ্ছে গেল এক বছর ধরে। যদিও এই সময়েই দেশের ব্যাংকিং খাতে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে 8,500। আমরা তো একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চেয়েছিলাম এবং স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল যে আমরা একটা দুই অর্থনীতি থেকে আমরা একটা এক অর্থনীতিতে যাব। তো এইটার সাথে এটার একটা সাংঘর্ষিক, যে আমরা আমাদের দেশে একটা দুই অর্থনীতির মতো একটা আমরা প্রবণতা দেখছি। হিসেব বলছে 2014-15 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ছিল $1,316, যা পরের 7 বছর গড়ে $100 থেকে $150 করে বেড়েছে। যদিও 2021-22 অর্থ বছরের পর থেকে আয় বৃদ্ধির এই ধারা স্লথ হয়ে আসে। মূলত টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় ডলারের হিসেবে আয় কিছুটা কমে আসে। ফাতিমাতুজ জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়টি 26 মে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। আনোয়ার হোসেনের রিপোর্ট। দক্ষিণ পশ্চিম ও পাশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা শক্তি বাড়িয়ে আগামীকাল রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে সাগরে এখন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে, যে কারণে নিম্নচাপ 25 মে শনিবার নাগাদ আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার নাম হবে রেমাল। এরই মধ্যে বৈশ্বিক আবহাওয়া মডেলগুলো ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টির আভাস দিয়েছে, যেখানে দেখাচ্ছে ভারতের দীঘা থেকে পুরো বাংলাদেশ উপকূল সহ মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূল ঝুঁকিতে রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়াবিদ জানান, ঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। অবশ্য দেশের কোন উপকূল দিয়ে অতিক্রম হবে তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ কোস্ট হয়ে মায়ানমার পর্যন্ত এলাকা দেখাচ্ছে, এই এলাকার ভিতর দিয়ে যাবে। তবে যেটা দেখা যাচ্ছে যে যদি সাইক্লোন রূপ নেয়, সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে আমাদের দিকে আসা। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এখন পর্যন্ত মডেল পূর্বাভাস হলো 26 মে রেমাল আঘাত হানতে পারে, যে কারণে দেশের বড় এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। 25 তারিখের দুপুরের পর থেকে এবং 26-27 তারিখে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ জেলায় একটু বৃষ্টি কম হবে, কিন্তু দেশের দক্ষিণ অঞ্চল এবং দেশের মধ্য অঞ্চল পর্যাপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন উপকূল অতিক্রম করবে, সেই সময় যদি উপকূলীয় এলাকায় জোয়ারের সর্বোচ্চ সময় থাকে, সেই ক্ষেত্রে স্থানভেদে বিভিন্ন উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। আর ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় যদি ভাটাপন থাকে সেই স্থানে, সেই ক্ষেত্রে সেই স্থানগুলো স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফিট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটির অবস্থান বুঝে নির্ধারিত সময়ে উপকূলে সতর্কতা সংকেত জারি করা হবে, জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সব আরোহীর মৃত্যুতে ইরান জুড়ে চলছে শোকের মাতম। 3 দফায় জানাজা শেষে সবার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানে। গতকাল তাবরিজ থেকে সবার মরদেহ নেওয়া হয় মধ্যাঞ্চলের ঐতিহাসিক কুম শহরে। সেখানকার জানাজাতে লাখো মানুষের ঢল নামে। কুম শহরে দ্বিতীয় জানাজা শেষে রাইসি সহ সবার মরদেহ নেওয়া হয় রাজধানী তেহরানে। বিমানবন্দরে প্রয়াত প্রেসিডেন্টকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে মরদেহ নেওয়া হয় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড মোসালা মসজিদে। সেখানকার জানাজাতেও অংশ নেন হাজারো ইরানি। কাল জন্মস্থান মাশহাদে ইব্রাহিম রাইসির দাফন হওয়ার কথা রয়েছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলকাতায় খুন হলেন নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল। পরিকল্পিত হত্যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় মেয়ের মামলা। এখনো 15,000 হজযাত্রীর টিকিট করেনি এজেন্সিগুলো। 8টিকে কারণ দর্শানোর নোটিশ কালকের মধ্যে নিশ্চিতের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের। উচ্চবিত্তের সম্পদ বৃদ্ধিতে বেড়েছে মাথাপিছু গড় আয়। খুব একটা উন্নতি হয়নি নিম্নবিত্তের। মত বিশ্লেষকদের বৈষম্য কমানোর তাগিদ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য